আজকের গল্পের নাম ভাঙা কম্পাস। ভোর ৫টায় ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিল রুদ্র। দূরে ট্রেনের শব্দ শোনা যাচ্ছে, চারপাশে ভোরের নরম আলো ছড়িয়ে পড়ছে। তার ঠোঁটে একটা সিগারেট আটকে আছে, কিন্তু সেটায় আগুন নেই। সে নিচের শহরের দিকে তাকিয়ে নিজের মনেই বলল, ভোর ৫টায় ছাদে দাঁড়ানো মানুষকে দুনিয়া পাগল বলে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না বাকি লোকগুলো এই সময় কি স্বপ্ন দেখছে, কোন স্বপ্ন, কার স্বপ্ন। পেছন থেকে পায়ের শব্দ এলো। কৌশিক এসে তার পাশে দাঁড়াল। রাত থেকে এখানেই আছিস? রুদ্র চোখ না সরিয়েই বলল, না, মাঝে নিচে গিয়েছিলাম, জল খেয়েছি। কৌশিক কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। কাল রাতে দীপ্তিদা ফোন করেছিল, তোকে চাইছিল। জানি। ধরিসনি কেন? রুদ্র ধীরে ধীরে রেলিং থেকে হাত সরাল। কারণ কিছু কথা আছে যেগুলো শুনলে না বলা যায় না, আর না বললে মিথ্যে বলতে হয়। দুটোর কোনোটাই সেই মুহূর্তে পারছিলাম না। কৌশিক দীর্ঘশ্বাস ফেলল। দীপ্তিদা কিন্তু সিরিয়াস। ইউনিয়ন ইলেকশনের আগে তোকে দরকার ওর। রুদ্র হালকা হাসল। আমাকে না, আমার নামটাকে দরকার। পার্থক্যটা ছোট না। আর কোনো কথা হল না। দুজন পাশাপাশি দাঁড়িয়ে রইল। নিচে শহর ধীরে ধীরে জেগে উঠতে লাগল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের করিডোরে ক্লাস শেষ হওয়ার ঘণ্টা বাজতেই ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছিল। রুদ্র একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পুরনো একটা নোটবুক উল্টেপাল্টে দেখছিল। পাতাগুলো ভর্তি ছিল নানা কথায়, টুকরো টুকরো ভাবনায়। হঠাৎ ইন্দ্রনীল এসে পাশে দাঁড়াল। ক্লাস মিস করলি আজও? রুদ্র নোটবুক থেকে চোখ না তুলেই বলল, ক্লাসে গেলে যা শেখা যায়, না গেলেও তাই শেখা যায়, শুধু জায়গাটা আলাদা। ফিলোজফি রাখ। দীপ্তিদার সাথে তোর ব্যাপারটা কি হল? এবার রুদ্র বইটা বন্ধ করল। তুই কোন দলের হয়ে জিজ্ঞেস করছিস? ইন্দ্রনীল একটু থমকে গেল। মানে সহজ। তুই দীপ্তিদার লোক হয়ে জানতে চাইছিস আমি পালিয়ে গেছি কিনা, নাকি ইন্দ্রনীল হিসেবে জানতে চাইছিস বন্ধুটা ঠিক আছে কিনা? ইন্দ্রনীল অস্বস্তিতে পড়ে গেল। দুটোই হলে? রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তাহলে কোনো উত্তর নেই আমার কাছে। এই বলে সে হাঁটতে শুরু করল। ইন্দ্রনীল দাঁড়িয়ে রইল, তাকিয়ে দেখল রুদ্র ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রুদ্র বসেছিল প্রফেসর ঘোষের কেবিনে। বইয়ে ভর্তি ঘর, জানালা দিয়ে খুব কম আলো ঢুকছে। প্রফেসর ঘোষ চশমার ওপর দিয়ে তার দিকে তাকিয়েছিলেন। তুমি 3টে অ্যাসাইনমেন্ট জমা দাওনি। পরীক্ষার আগে 2টো ক্লাস টেস্ট বাদ দিয়েছ। এটা কি ধরনের ছাত্রজীবন? রুদ্র চুপচাপ বসে রইল। তারপর বলল, স্যার, আপনি কি কখনো মনে হয়েছে পড়াশোনাটা আর পড়াশোনার জায়গায় নেই? প্রফেসর ঘোষ ভ্রু কুঁচকালেন। মানে কি তোমার? মানে আমি মনস্তত্ত্ব পড়তে এসেছিলাম মানুষ বুঝব বলে, কিন্তু এখন দেখি কে কার বিরুদ্ধে দাঁড়াবে, কে কার নাম ব্যবহার করবে, কোন মিটিংয়ে কতজন আসবে, এইটাই রাজনীতি। আর রাজনীতিটাই এখন বিশ্ববিদ্যালয়। প্রফেসর ঘোষ একটু নরম হলেন। তুমি কি দীপ্তির দলের কথা বলছ? সব দলের কথাই বলছি স্যার, রং আলাদার, কাজ একই। প্রফেসর ঘোষ কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। রুদ্র, তুমি মেধাবী ছেলে, কিন্তু মেধা আর বিচ্ছিন্নতা একসাথে চললে শেষে দুটোই নষ্ট হয়। রুদ্র হালকা হাসল। বিচ্ছিন্ন কোথায় স্যার? আমি তো সবকিছু দেখছি, হয়তো একটু দূর থেকে। প্রফেসর ঘোষ জানালার বাইরে তাকালেন, আর কিছু বললেন না। বিকেলের দিকে ক্যান্টিনে ভিড় অনেকটাই কমে গিয়েছিল। রুদ্র একা একটা টেবিলে বসেছিল। সামনে চায়ের কাপ, হাতে নোটবুক, কিন্তু লিখছিল না। শুধু পাতার একটা কোণ বারবার ভাঁজ করছিল। ঠিক তখনই দীপ্তি এসে সামনে বসে পড়ল। রুদ্র তাকাল না। দীপ্তি বলল, ফোন ধরিস না কেন? চার্জ ছিল না। 3 দিন ধরে? রুদ্র এবার একটু হেসে ফেলল। চার্জার হারিয়ে গেছে। দীপ্তি বিরক্ত হয়ে টেবিলে হাত রাখল। রুদ্র, ইলেকশন সামনে, তোকে প্যানেলে রাখতে চাই। কেন? কারণ তুই পপুলার। ডিপার্টমেন্টে তোকে সবাই চেনে। ভালো কারণ। দীপ্তি ভ্রু কুঁচকে তাকাল। মানে তুমি আমাকে চাইছ না, চাইছ আমার পরিচিতিটাকে। সেটা অন্তত সৎ কারণ। অনেকে এটুকুও বলে না। দীপ্তির মুখে বিরক্তি স্পষ্ট হয়ে উঠল। তুই সবকিছু এত জটিল করিস কেন? রুদ্র শান্ত গলায় বলল, আমি জটিল করি না, জিনিসগুলো এমনিই জটিল। আমি শুধু সরলীকরণ করি না। দীপ্তি কিছুটা ধৈর্য ধরে আবার বলল, প্যানেলে থাকলে তোর ডিপার্টমেন্টের অনেক সমস্যার সমাধান হবে।
ল্যাবের ফান্ড, প্রফেসর ঘোষের রিসার্চ গ্র্যান্ট। রুদ্র সঙ্গে সঙ্গে থামিয়ে দিল। দীপ্তিদা, প্রফেসর ঘোষকে মাঝখানে আনলে আমি উঠে যাব। দীপ্তি চুপ করে গেল। রুদ্র চায়ের কাপে চুমুক দিল। তোমার সাথে আমার সমস্যা নেই, সিস্টেমটার সাথে আছে, আর তুমি এখন সেই সিস্টেমের একটা অংশ। রাতে মেসের ছোট ঘরে ফিরে এসেছিল রুদ্র। ঘরটায় একটা খাট, একটা টেবিল আর ছড়িয়ে থাকা কাগজপত্র। বইয়ের চেয়ে কাগজই বেশি। দেওয়ালে একটা মানচিত্র ঝোলানো, কিন্তু সেটা কোনো শহরের নয়, যেন কেউ নিজের মতো করে এঁকেছে। রুদ্র মানচিত্রটার দিকে তাকিয়ে বসেছিল। ঠিক তখনই কৌশিক দরজায় এসে হেলান দিল। দীপ্তিদার সাথে কথা হলো। কি বললি? কিছু না, সরাসরি, কিন্তু সে বুঝেছে। কৌশিক ভেতরে এসে খাটের পাশে দাঁড়াল। তুই জানিস এরপর কি হবে? ইন্দ্রনীলরা তোকে টার্গেট করবে, দীপ্তিদাও দূরে সরে যাবে, তুই একা হয়ে যাবি। রুদ্র মানচিত্রের দিকেই তাকিয়ে রইল। একা আর বিচ্ছিন্ন এক জিনিস না কৌশিক। তফাতটা কি? একা মানে নিজের সাথে থাকা, বিচ্ছিন্ন মানে নিজেকে হারিয়ে ফেলা। আমি প্রথমটা চাই। কৌশিক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? কর। তুই মাঝে মাঝে যে নোটবুকটা নিয়ে বসে থাকিস, ওতে কি লিখিস? রুদ্র হাত বাড়িয়ে নোটবুকটা তুলে নিল। কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইল, তারপর আবার টেবিলে রেখে দিল। যা বলা হয় না। মানে? রুদ্র মৃদু হাসল। মানে কিছু না, ঘুমা। কৌশিক বুঝল আর কোনো উত্তর পাওয়া যাবে না। সে ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্র বাতি নেবাল না। অন্ধকার আর আলো মিশে থাকা ঘরে একা বসে রইল অনেকক্ষণ। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের সামনে ভিড় জমেছিল। রাতের মধ্যে সেখানে একটা কাগজ সাঁটানো হয়েছে। কাগজে অস্পষ্ট অভিযোগ লেখা, কিন্তু নামটা স্পষ্ট, রুদ্র। রুদ্র ভিড় ঠেলে সামনে এসে দাঁড়াল। ধীর চোখে কাগজটা পড়তে লাগল। ঠিক তখনই ইন্দ্রনীল এসে পাশে দাঁড়াল। এটা আমি করিনি। রুদ্র কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, জানি। ইন্দ্রনীল অবাক হল। তাহলে? দীপ্তিদার দল আর তোদের দল, দুজনেরই দরকার ছিল আমাকে একটা জায়গায় ঠেলে দেওয়া। কেউ সরাসরি করতে পারছিল না। দুই দল মিলে। রুদ্র এবার কাগজ থেকে চোখ সরিয়ে ইন্দ্রনীলের দিকে তাকাল। রাজনীতিতে স্থায়ী শত্রু নেই ইন্দ্রনীল, এটা মনস্তত্ত্বের প্রথম পাঠ। এরপর আর কিছু না বলে সে সেখান থেকে হেঁটে চলে গেল। ইন্দ্রনীল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইল। সেদিন দুপুরে আবার প্রফেসর ঘোষের কেবিনে বসেছিল রুদ্র। আগের চেয়ে ঘরে আলো একটু বেশি। প্রফেসর ঘোষ এদিক ওদিক হাঁটছিলেন। তুমি কি জানতে এটা হবে? আন্দাজ ছিল। তাহলে সরে যাওনি কেন? রুদ্র চেয়ারে হেলান দিয়ে বসল। কারণ সরে গেলে ওরা ভাবত আমি ভয় পেয়েছি, আর থাকলে ওরা ভাবছে আমি আটকে গেছি। দুটোই ভুল, তাই কোনোটাই করিনি। তাহলে কি করেছ? অপেক্ষা করেছি। কিসের জন্য? দেখার জন্য কে আসে, কে আসে না। প্রফেসর ঘোষ থেমে গেলেন। আমি এসেছি। রুদ্রের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। হ্যাঁ, আপনি এসেছেন। প্রফেসর ঘোষ চেয়ারে বসে পড়লেন। এই নোটিশের বিরুদ্ধে আমি কথা বলবো, কিন্তু রুদ্র, তোমাকেও কিছু একটা করতে হবে। চুপ থাকলে ওরা এটাকেই সত্যি বানিয়ে দেবে। রুদ্র কিছুক্ষণ ভেবে বলল, স্যার, আমি মনস্তত্ত্বের ছাত্র। আমি জানি নীরবতাকে মানুষ কিভাবে পড়ে, কিন্তু আমি এটাও জানি যে চিৎকার করে সে সব সময় সত্যি বলে না। তাহলে তুমি কি করবে? রুদ্র উঠে দাঁড়াল। আজ রাতে একটা খোলা আলোচনা ডাকব। বিষয়, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, প্রতিনিধিত্ব নাকি নিয়ন্ত্রণ। দীপ্তিতাকেও আসতে বলবো, ইন্দ্রনীলদেরও। আর যদি কেউ না আসে? রুদ্র দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, তাহলে সেটাও একটা উত্তর। রাতে বিভাগের বারান্দায় ছোট্ট একটা আলোচনা সভা বসেছিল। বড় কোনো মঞ্চ নেই, মাইক নেই, ব্যানার নেই। কয়েকজন ছাত্র সিঁড়িতে বসে আছে। দীপ্তি এসেছে, তবে একটু দূরে দাঁড়িয়ে। ইন্দ্রনীলও এসেছে। রুদ্র মাঝখানে দাঁড়িয়ে চারপাশে তাকালো। আমি বক্তৃতা দিতে আসিনি, একটা প্রশ্ন করতে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ে আমরা কে কার জন্য রাজনীতি করি? কেউ উত্তর দিল না। চারপাশে নীরবতা। রুদ্র আবার বলল, ভয় নেই, এখানে কোনো মাইক নেই, কোনো ক্যামেরা নেই, শুধু আমরা। একজন ছাত্র হাত তুলল। দাদা, আপনার বিরুদ্ধে যে নোটিশ, ওটা পরে, আগে প্রশ্নের উত্তর। দূর থেকে দীপ্তির গলা শোনা গেল, ছাত্রদের অধিকারের জন্য। রুদ্র তার দিকে তাকালো। কোন অধিকার? গত 3 বছরে এই ক্যাম্পাসে কি বদলেছে? লাইব্রেরি বন্ধ হয়েছে 8টায়, হোস্টেলে গরম জল নেই, ল্যাবের যন্ত্রপাতি ভাঙা। এগুলোর কোনোটা ঠিক হয়েছে? চারপাশে আবার নীরবতা নেমে নিল। ইন্দ্রনীল ধীরে ধীরে বলল,
আমরা চেষ্টা করেছি। চেষ্টা আর ফলাফল এক না, এটাও মনস্তত্ত্বের পাঠ। রুদ্র একটু থামল, তারপর চারপাশে বসে থাকা সবার দিকে তাকালো। আমি কাউকে দোষ দিতে আসিনি, আমি বলতে এসেছি, যদি আমরা সত্যিই ছাত্রদের জন্য রাজনীতি করি তাহলে শুরু করতে হবে ছোট জিনিস থেকে। লাইব্রেরির সময় বাড়ানো, ল্যাবের ফান্ড, হোস্টেলের সমস্যা। এই কাজগুলো দলে দলে ভাগ হয়ে হবে না, একসাথে হবে। দীপ্তি এবার ধীরে ধীরে এগিয়ে এলো। এটা বলতে তুই এত নাটক করলি? রুদ্র তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, নাটক তুমি করেছ দীপ্তিদা, আমার নামে নোটিশ লাগিয়ে। দীপ্তি চুপ করে গেল। রুদ্র সবার দিকে তাকালো। আমি প্যানেলে নেই, ইলেকশনেও নেই, কিন্তু যদি সত্যিকারের কোনো কাজ করার থাকে আমি আছি। রাতের বাতাসে কথাগুলো ভেসে রইল। সভা শেষ হয়ে যাওয়ার পর সবাই ধীরে ধীরে চলে গেল। বারান্দা ফাঁকা হয়ে এলো। কিছুক্ষণ আগে যেখানে এত কথা হচ্ছিল সেখানে এখন শুধু রাতের হাওয়ার শব্দ। রুদ্র আবার ছাদে উঠে এসেছিল, অনেকটা সেই ভোরের মতো, তবে এবার তার ঠোঁটে সিগারেট নেই, হাতে শুধু সেই পুরনো নোটবুক। সে ছাদের এক কোণে বসে নোটবুকটা হাঁটুর উপর রেখে আকাশের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর কৌশিক এসে পাশে বসে পড়ল। ভালো বলেছিলি। রুদ্র হালকা হাসল। কাজ হবে না। তাহলে বললি কেন? রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল। কারণ না বললে নিজেকে আর চিনতাম না। কৌশিক তার দিকে তাকালো, এই উত্তরটা যেন সে আশা করেনি। রুদ্র নোটবুকটা খুলল। একটা পাতায় কিছু লেখা ছিল, কিন্তু সে পড়ল না, শুধু হাতটা রেখে দিল পাতার ওপর। কৌশিক আবার জিজ্ঞেস করল, ওই নোটবুকে কি আছে রে? রুদ্র আকাশের দিকে তাকিয়ে রইল। একটা ঠিকানা। কিসের ঠিকানা? যেখানে যাওয়া হয়নি। মানে? রুদ্র মৃদু হাসল। যাওয়া হবেও না হয়তো। কৌশিক এবার আর কিছু জিজ্ঞেস করল না। সে বুঝে গিয়েছিল কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য করা হয় না, শুধু প্রশ্ন হিসেবেই থেকে যায়। দুজন পাশাপাশি বসে রইল। নিচে শহরের আলো জ্বলছে। দূরে কোথাও একটা ট্রেনের শব্দ ভেসে আসছে। রুদ্রের মনে হচ্ছিল এই শহরটা যেন একটা বিশাল গোলকধাঁধা। সবাই কোথাও না কোথাও পৌঁছানোর চেষ্টা করছে, কিন্তু খুব কম মানুষই জানে তারা আসলে কোথায় যেতে চায়। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের করিডোরে হাঁটছিল রুদ্র। আগের দিনের আলোচনা সভার কথা নিয়ে ফিসফাস চলছে চারপাশে। কেউ সমর্থন করছে, কেউ বিরক্ত, কেউ আবার পুরো বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। নোটিশ বোর্ডের সামনে দিয়ে যাওয়ার সময় সে থামল। সেই কাগজটা আর নেই। রাতের মধ্যে কেউ সেটা ছিঁড়ে ফেলেছে। কে করেছে, কেন করেছে, কেউ জানে না। রুদ্র কিছুক্ষণ কাগজ ছেঁড়া জায়গাটার দিকে তাকিয়ে রইল। তারপর আর কিছু না বলে হাঁটতে শুরু করল। করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন প্রফেসর ঘোষ। তিনি দূর থেকে সবকিছু দেখছিলেন। রুদ্রকে ধীরে ধীরে দূরে চলে যেতে দেখে তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। ভব ঘুরে। তিনি নিজের মনেই বললেন, কিন্তু কম্পাস আছে। রুদ্র তখন করিডোর পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে এগিয়ে যাচ্ছে। তার বগলের নিচে সেই পুরনো নোটবুক। চারপাশের মানুষ জানে না সে কোথায় যাচ্ছে। হয়তো সে নিজেও জানে না, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ গন্তব্যের চেয়ে কখনো কখনো দিকটা বেশি জরুরি। দূরে আবার একটা ট্রেনের শব্দ ভেসে এলো। রুদ্র থামল না, হাঁটতে থাকল শহরের দিকে, বিশ্ববিদ্যালয়ের বাইরের পৃথিবীর দিকে। আর সেই শব্দের মাঝেই যেন তার কণ্ঠ ভেসে উঠল। মনস্তত্ত্ব বলে, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় দুটো জিনিসে। একটা হলো একা হয়ে যাওয়া, আর একটা হলো নিজেকে হারিয়ে ফেলা। আমি প্রথমটা বেছে নিয়েছি, কারণ দ্বিতীয়টা হলে যে কথাগুলো কোনোদিন বলা হয়নি সেগুলো আর কোনোদিন বলা যাবে না। আর কিছু কথা না বলাই থাকুক, সেটাই তাদের বেঁচে থাকার উপায়। ট্রেনের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। শহর জেগে রইল। মানুষ চলতে থাকল, আর রুদ্র হাঁটতে থাকল নিজের অজানা পথের দিকে।
হাতে সেই নোটবুক নিয়ে, যার পাতাগুলোয় লেখা আছে এমন সব কথা যেগুলো হয়তো কোনোদিন উচ্চারণ করা হবে না, তবু সেগুলোই তার সবচেয়ে সত্যি অংশ।